লেখক জয়ন্ত ঘোষের এখনো রাত্রি। মাধবীর একবার মনে হলো দরজার বাইরে যে লোহার গেটটা রয়েছে ওটা ধরে জোরে নাড়া দেবে, কিন্তু একজন বুড়ো ভদ্রলোক দারোয়ান গোছের পাশ থেকে জোরে চিৎকার করে উঠল, কে কে ওখানে, কাকে চাই? মাধবী খানিকটা থতমত, খানিকটা ভীত সন্ত্রস্ত হয়ে উত্তর দিল, আচ্ছা, এখানে কি অভিজিৎ বাবু থাকেন? অভিজিৎ দত্ত? চিৎকার তো কমলো না, বরঞ্চ আরো বেড়ে গেল। কেন, কি দরকার ওনাকে? উনি কারোর সাথে দেখা করেন না, আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, তারপর যত সব। খানিকটা জড়সড় হয়ে মাধবী বলে, আপনি বলুন, একজন ওনার সাথে দেখা করতে চাইছে, নিশ্চয়ই উনি সাড়া দেবেন। দোতলা থেকে এক সুদর্শন ভদ্রলোক, পরনে কোট প্যান্ট পরা, হয়তো অফিসে বেরোচ্ছেন, জিজ্ঞেস করলেন, কে গো শিবুদা, কে ওখানে, উনি কি চাইছেন? ওই বুড়ো লোকটি উত্তর দিল, দেখুন না, ইনি আপনার সাথে দেখা করতে চাইছেন। অনেকবার বললাম দেখা হবে না, তবুও শুনছেন না। ওই ভদ্রলোকটির বোধহয় করুণা হলো, আদেশের সুরে বললেন, ঠিক আছে, ওনাকে আসতে বলো ভেতরে। ঠিক যশোরের চৌধুরী ভিলাটার মতন, সিঁড়ি দিয়ে উঠে একটা বড় ডাইনিং, চারিদিকে খুব সুন্দর সুন্দর অয়েল পেইন্টিং টাঙানো। দূরে একটা সোফায় বসে ওই ভদ্রলোক একটা খবরের কাগজ মুখে দিয়ে বসে আছেন। মাধবী কাছে গিয়ে দাঁড়াতেই উনি জিজ্ঞেস করলেন, বলুন, কি দরকার আমাকে? মাধবী চুপ করে থাকে, পারে না কিছু বলতে। তার যে কিছু বলারই নেই, শুধু জানতে চায়, শুধু দেখতে চায় তার সেই প্রিয়। এবার বেশ জোরে প্রশ্ন ভেসে আসে, কি ব্যাপার, বললেন না তো কিছু? না, এবার আর খবরের কাগজ নয়। মাধবীর মুখের দিকে তাকিয়ে চোখ থেকে চশমাটা খুলে ফেললেন উনি। অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে কি যেন বলতে গিয়েও বলতে পারলেন না। মুখ ঘুরিয়ে নিলেন, সোফা ছেড়ে উঠে দূরে চলে গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি এখানে? আমার বাড়ির ঠিকানা কোথা থেকে পেলে? মাধবীর চোখে জল চলে আসে, কাপড়ের একটা কোনা দিয়ে ঝাপসা হয়ে যাওয়া চোখ মুছে উত্তর দেয়, যাক, চিনতে পারলি তবে? আচ্ছা, একটিবার বসতে বললি না তো? না, মুখোমুখি নয়। এবার দূর থেকে উত্তর এলো, আমার এখন সময় হবে না, তুমি অন্য কোনো দিন এসো, ফোন নম্বর দিচ্ছি, ফোন করে এসো, আমাকে এক্ষুনি বেরোতে হবে, মিনিস্টারের সাথে মিটিং আছে। হতাশ বিহবল মাধবী বেরিয়ে আসে ঘর থেকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে চোখ দুটো ঝাপসা হয়ে আসে। গেটটা থেকে কোনো মতে বেরিয়ে লম্বা রাস্তাটা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। কেমন যেন সবকিছু ঘোলাটে মতন, পিছন থেকে টেনে নিয়ে যেতে চায়। সে অনেক অনেক বছর আগের সেই দিন, ফ্রেমে বাঁধা ছবির মতন মনে পড়ে। অন্ধকার হয়ে আসা প্রচন্ড বৃষ্টির সেই দিনের কথা মনে আসতেই বুকের মধ্য কেমন যেন চিনচিন করে ওঠে পুরনো ব্যথাটা। 1970 সাল, বাংলাদেশের যশোর জেলার একটি গ্রাম। খান সেনাদের চরম অত্যাচারে বাঙালিরা একেবারেই কোণঠাসা। মুক্তিযোদ্ধারা পাল্টা আঘাত হানার জন্য সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছে। আগের দিন রাতেই খবর এসেছে বাবা এক আত্মীয়ের বাড়িতে খুন হয়েছে। মা মরা ভাইকে নিয়ে কোথায় যাবে, কি করবে ভেবে পায় না বছর 18 তন্নি যুবতী মাধবী। 5 বছরের ভাইটি যে তাকে ছাড়তেই চায় না। গভীর রাতে গুলির শব্দে দিদিকে আঁকড়ে থাকে ভয়ে। সামনের বাড়ির আরশাদ চাচা খুব ভালো, নিজের মেয়ের মতন দেখে মাধবীকে। সকাল হলে মাধবী তাই জিজ্ঞেস করে ওনাকে, চাচা, এবার আমাদের কি হবে, কোথায় যাব, কে দেখবে আমাদের? চাচা জবাব দেয়, আমার বয়স হয়েছে মা, কোনো কিছু আর নিরাপদ মনে করি না। তোর যে মাসির বাড়ি রয়েছে কলকাতায়, যদি যেতে চাস আমি তাহলে ব্যবস্থা করে দিতে পারি। মাধবী জিজ্ঞেস করে, কিন্তু চাচা, কলকাতায় তো কোনোদিনও যাইনি, মাসির বাড়ি চিনব কেমন করে? ঠিকানা নিয়ে তো অন্ধের মতন চারিদিকে ঘুরে বেড়াবো, আর শুনেছি অনেকেই ওখানকার অন্ধ গলিতে গিয়ে পথ হারিয়ে ফেলে। চাচা আশ্বাস দেয়, ভোরবেলা যে ট্রেনটা ছাড়ছে আমি নিজে গিয়ে তোদের ওই ট্রেনটায় চুপি চুপি তুলে দিয়ে আসবো। তোরা দুপুরের মধ্যে শিয়ালদায় পৌঁছে যাবি, ওখানে আবুল মিয়ার খোঁজ করবি, স্টেশনের কাছেই ওর দোকান রয়েছে, ওই তোকে তোর মাসির বাড়ি পৌঁছে দেবে। সবুজ ক্ষেত আর নিজের হাতে গড়ে তোলা ফলের বাগান ছেড়ে যেতে যে মন চায় না মাধবীর, কিন্তু প্রাণের ভয়,
একমাত্র ছোট ভাইটার মায়া। না, সে বাধ্যই হয় ভোরবেলা ট্রেনটা ধরতে। কোনো মতে ভাইকে একটা কামরার মধ্যে ঢুকিয়ে নিজে দম বন্ধ করা একটা দেশলাইয়ের বাক্সর মতো ছোট্ট কামরায় কোনো ক্রমে মাথাটা ঢুকিয়ে দাঁড়িয়ে পড়ে। অনেকক্ষণ এইভাবে থেকে অবশেষে দুপুরবেলা শিয়ালদাহ পৌঁছায় মাধবী আর তার ভাই। প্ল্যাটফর্মে নেমে বেশ অস্বস্তিতে পড়ল মাধবী। চারিদিকে শুধু হাজার হাজার মানুষ, কিলবিল করছে চারিদিকে। এক চিলতেও জায়গা নেই সেখানে ভালো করে দাঁড়াবার। ভাইকে কোনো মতে দুটো হাতে আঁকড়ে ধরে রেখে আলতো করে ছোট্ট একটা ফাঁকা জায়গায় সে পা বাড়ালো। সামনে বেশ খানিকটা দূরে দেখতে পেল একটা সরু দরজা দিয়ে পিলপিল করে লোকেরা বাইরে বেরোচ্ছে। হঠাৎ পেছন থেকে একটা জোরে আঘাত। ধারালো নখের আঁচড় যেন ছিঁড়ে ফেলল জামার পেছনের দিকটা। ভয়ে ভয়ে তাকাতে দেখতে পেল একজন লোককে। মুখ ভর্তি দাড়ি, কপালে লেগে থাকা মাটির প্রলেপ, পরনে বলতে গেলে তার কিছুই নেই। দুটো হাত মুঠো করে মাধবীর দিকে চেয়ে বলল, আমি ভাত খাবো, আমায় ভাত দে। তুই ভাত না দিলে আমি তোকে ছিঁড়ে খাবো। 5 দিন নোংরা জল ছাড়া আমার পেটে কিছু ঢোকেনি। ওই দেখ, আমার 3 বছরের ছেলেটা ওখানে মরে পড়ে রয়েছে, পোকায় ওকে ছিঁড়ে ফেলছে। আমি জানি তোর কাছে ভাত আছে, দে বলছি, না হলে খুন করে ফেলবো। এই বলে চিৎকার করতে করতে প্ল্যাটফর্মে সে চিৎপাত হয়ে শুয়ে পড়ল। পিছন থেকে একদল লোক দৌড়ে সামনের দিকে চলে গেল ওকে এক প্রকার পা দিয়ে পিষে মারিয়েই। ভাইয়ের ভয় পাওয়া দেখে মাধবীও দৌড়তে শুরু করলো ওই লোকেদের সাথে। শুনতে পেল ওই লোকটা খুব জোরে চিৎকার করে যাচ্ছে, তবে এই চিৎকার ভাতের জন্য নয়, ব্যথার, অসহ্য জীবন যন্ত্রণার, যার ভাগিদার হতে কেউ রাজি হয় না। বেশ কিছুটা দূরে মাধবী দেখতে পেল গ্রামের অনিমেষ কাকুকে। বুকের কাছে একটা কাপড়ের ব্যাগ হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। বাবার কাছে উনি প্রায়ই আসতেন। বাবা হোমিওপ্যাথির পুড়িয়া দিতেন বলে ওই অঞ্চলে তার বেশ নাম ডাক ছিল। বেশ ভালো সম্ভ্রম ফ্যামিলির ভদ্রলোক এই অনিমেষ কাকু। দোতলা বাড়ি, দুখানি বিশাল পুকুর, প্রায় বিঘা 5 জমি। কি সুন্দর করে লক্ষ্মী পুজো হতো ওনার বাড়িতে। গ্রামের প্রায় সবার নেমন্তন্ন থাকতো ওনার বাড়িতে। মাধবীর একবার মনে হলো ওনাকে ডাকার কথা, কিন্তু পিছন থেকে কয়েকজন লোক দৌড়ে এসে ধাক্কা দিতেই দুজনে প্রায় একটু হলেই ছিটকে পড়ে যাচ্ছিল। পিছনের জনস্রোতে কখন যে তারা শিয়ালদাহ স্টেশন ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে ভাবতেও পারেনি। চারিদিকে এত লোকজনের মাঝে চিন্তা করতে লাগলো কিভাবে মাসির বাড়িতে পৌঁছবে। একটা ছোট্ট কাগজে লেখা ঠিকানাটা মুঠোর মধ্যে চেপে ধরে চারিদিকে তাকাতে থাকলো। বেশ কিছুটা দূরে একজন মাঝবয়সী লোককে দেখতে পেল মাধবী। কাঁচা পাকা চুল, অনেক দিনের না কাটা দাড়ি, মুখে একটা জ্বলন্ত বিড়ি। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রয়েছে। একবার বাম হাতটা পিছনে দিয়ে জামার পিছনের ছেঁড়া অংশটুকু ধরে থাকবার চেষ্টা করলো, কিন্তু বৃথা চেষ্টা। হাতটা নামিয়ে বুকে সাহস সঞ্চয় করে এগিয়ে গেল লোকটির দিকে। কাছে গিয়ে আলতো সুরে জিজ্ঞেস করলো, আচ্ছা, এখানে আবুল মিয়ার দোকানটা কোথায় আছে একটু বলবেন? উনি বিড়িটা নিচে ফেলে মাধবীর দিকে তাকিয়ে বললেন, কেন, কি দরকার ওকে? হাতের মুঠোটা আলগা করে ঠিকানা লেখা কাগজের টুকরোটা ওনাকে দেখিয়ে জিজ্ঞেস করলো, এখানে আমার মাসির বাড়ির ঠিকানা রয়েছে, আমরা ওখানেই যাব। লোকটি নিজের গায়ের জামাটা ঝেড়ে বলল, আমি চিনি এই ঠিকানাটা, খুব কাছাকাছি থাকি তো, আমি তোমাদেরকে ওখানে নিয়ে যেতে পারি। আমার একটা ভাঙাচোরা মোটর গাড়ি রয়েছে, যদি যেতে চাও তো চলো, এখান থেকে খুব একটা দূরে না। মাধবীর মনে হতে লাগলো সেই বাংলাদেশ থেকে এত দূরে মাসির বাড়ি এলে হয়তো নিজেদের কোনো আত্মীয়র বাড়ি সে যেতে পারবে। একটা নিরাপদ স্বাধীন আশ্রয়, বুক ভরে নিঃশ্বাস নিতে পারার একটা জায়গা সে পাবে। এই আনন্দেই ভাইকে নিয়ে ওই লোকটির সাথে গাড়িটাতে উঠে পড়ল। লোকটি নিজে ড্রাইভ করছিল। মাঝে মধ্যে নড়ে চড়ে উঠলেও জানালা দিয়ে কলকাতার রাস্তার দৃশ্য দেখতে পেয়ে দুজনে অবাক হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর গাড়িটা একটা জায়গায় দাঁড় করিয়ে কোথায় যেন লোকটা চলে গেল। শুধু বলে গেল এক্ষুনি নাকি সে আসবে। দূর থেকে আসে একটা ট্রাম দেখতে পেয়ে দুজনে হা করে তাকিয়ে রইল। বাদলদা একদিন একটা বইতে ট্রামের ছবি দেখিয়েছিল। 2 কামরার এই ট্রেনের মতন গাড়িটা কি সুন্দর গতিতে টিংটং করতে করতে ওদের সামনে দিয়ে বেরিয়ে গেল। সামনের একটা গলির দিকে তাকাতে মাধবী ওই লোকটিকে দেখতে পেল, কার সাথে যেন উনি হাত পা নেড়ে কথা বলছেন। গলিটা ভীষণ অন্ধকার, দিনের বেলাতেই রাতের মতন লাগছে।
দুপাশে বেশ পুরনো ভাঙাচোরা পুরনো বাড়ি, লাইন দিয়ে পরপর দাঁড়িয়ে রয়েছে। লোকটি ওদের কাছে এসে বলল, তোমাদের এখানে একটু বসতে হবে, আমার একটা খুব দরকারি কাজ আছে, সেটা সেরে এক্ষুনি মাসির বাড়ি নিয়ে যাব। মাধবের কিরকম যেন লাগলো ওনার কথা। সন্দেহের সুরে ওই লোকটিকে জিজ্ঞেস করলো, কেন, এরকম জায়গায় আমাদের কেন নিয়ে এসেছেন, আর এই রকম জায়গায় আমরা বসে থাকবোই বা কেন? লোকটি কেমন যেন অভদ্রভাবে চিৎকার করে উঠল, এই তুই এভাবে কথা বলছিস কেন রে? মারবো গালে এক ঠাটিয়ে চর। বাইরের দেশ থেকে আমাদের দেশে এসেছিস, কোনো দরকারি কাগজ দেখাতে পারবি? আজ যদি আমায় পুলিশে ধরে তুই ছাড়াতে পারবি? যা বলবো চুপচাপ বসে শুনবি, না হলে কিন্তু মহাবিপদে পড়বি। কারো বাবার সাধ্যই হবে না তোদের ছাড়ানোর। শালা উপকার করছি আর ওনার দেমাক একেবারে মাথায় চড়া। মাধবী ভীষণ চমকে যায়। ভাইয়ের শক্ত হাতে জড়িয়ে থাকা হাত নিজের মনকে শান্ত হতে বলে। অজানা অচেনা বিরক্তিকর লোকটির সাথে নিরুপায় হয়ে এগিয়ে চলে ওই অন্ধকার গলিটির দিকে। একটা ঘরের সামনে এসে মাধবীকে লোকটি বলে, শোন, তোকে দোতলার ওই কোণার ঘরটাতে যেতে হবে। একটা মোটা মতন লোক বসে রয়েছে, উনি কিন্তু থানার বড়বাবু, খুব দাপট ওনার। নাম ঠিকানা সব কিন্তু মাসির বাড়িরই বলবি। আর কিছু জিজ্ঞেস করলে বলবি আমি তোদের মেশো, এখানে একটা কাজে নিয়ে এসেছি। কাজ শেষ হলেই বাড়ি চলে যাব। একদম মেজাজ দেখাতে যাবি না, ওরা কিন্তু একদম গারদে ঢুকিয়ে দেবে। তোর ভাইকে নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই যা। কেমন যেন সব কিছু তালগোল পাকিয়ে যায় মাধবীর কাছে। জীবনে অনেকবার বিপদের মুখোমুখি সে হয়েছে, কিন্তু ঠিক পাশ কাটিয়ে ফিরে এলেও এবার যেন বারবার মনে হচ্ছে চরম ব্যর্থ হবে। তবুও বুকে সাহস সম্বল করে ওপরের ঘরটির দিকে এগোতে থাকে। অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে বেশ অসুবিধা হচ্ছিল। বাইরে পর্দা সরিয়ে দেখতে পেল একটা মোটা মতন লোক একটা চেয়ারে বসে, সামনে একটা টেবিল আর তার উপরে রাখা দুটো বড় বোতল। বোতলগুলো ভীষণ চেনা, সে জানে ওতে নেশা হবার মতন জিনিস রয়েছে। কিছুটা দূরে একটা ছোট্ট খাট, ময়লা, বিছানার চাদরে ঢাকা দেওয়া। ঘরটিতে ঢোকার সাথে সাথে গাটা গুলিয়ে উঠল। মোটা মতন লোকটি তার দুটো চোখ দিয়ে মাধবীর সারা শরীরটা জরিপ করলো। গ্লাসে রাখা তরলে মুখটা ভিজিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে মাধবী পেছনে ভয়ে সরে এলো। পিছনে হাত বাড়িয়ে দরজাটা খুঁজতে গিয়ে দেখলো কেউ বাইরে থেকে ধরাম করে বন্ধ করে দিয়ে চলে গেল। মাধবী চিৎকার করে উঠল, আপনি কে? এভাবে কেন এগিয়ে আসছেন আমার দিকে? আমি চলে যেতে চাই এখান থেকে, আমার ভাই আমার জন্য অপেক্ষা করছে। আপনি কি জানতে চান বলুন, আমি সব বলছি। ওনার বিভৎস হাসিতে সারা ঘরটা ভরে উঠল। খুব কাছে এসে মাধবীর একটা হাত হঠাৎ জোরে চেপে ধরে আর একটা হাত দিয়ে মুখে জোর করে একটা রুমাল চাপা দিয়ে দিল। কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছে রুমাল থেকে। ক্রমশ মাধবীর মাথাটা ঘুরতে থাকলো। সামনের সবকিছু অন্ধকার হয়ে যাবার পর শুধু দেখতে পেল সামনের বন্ধ জানালাটাকে। মনে পড়তে লাগলো ভিড় ট্রেনের দম বন্ধ হয়ে যাবার সেই পরিস্থিতি, স্টেশনের সেই পাগল মতন লোকটিকে। না, আর কিছু মনে আসছে না। ভীষণ ঘুম পাচ্ছে, চোখ দুটো নিজের থেকেই বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে যেন সমস্ত শরীরটা আলগা হয়ে পড়ে যাচ্ছে। অনেকক্ষণ পর ঘুমের রেশটা কাটলো মাধবীর। ক্রমশ তার মনে চলে আসতে লাগলো কাল থেকে ঘটে যাওয়া একের পর এক ঘটনাগুলো। এতদিন ধরে আগলে রাখা বহু যত্নের নিষ্পাপ পবিত্র শরীরটা যে ততক্ষণে ভেঙে চুরে চৌচির হয়ে গেছে। তলপেটের অসহ্য যন্ত্রণা সহ্য করতে করতে কোনো মতে সেই ঘরটা ছেড়ে সে নিচে নেমে আসে। ভাইকে খুঁজতে গিয়ে দেখে সে একটা বেঞ্চিতে শুয়ে ঘুমোচ্ছে। পিঠের কাছে আলতো ধাক্কায় উঠে পড়ে সে। মাধবীর এলোমেলো শরীর বেশভূষা দেখে ভীষণ ঘাবড়ে যায়। জিজ্ঞেস করে, দিদি তোর কি হয়েছে রে? তোকে কেমন যেন দেখাচ্ছে। মাধবী কোনো কথা বলতে পারে না। শরীরের ভেতর থেকে ঠিকরে বের হতে যাওয়া কান্নার স্রোত যেন থমকে দাঁড়িয়ে থাকে। ভাইকে জড়িয়ে ধরে বলে, এক্ষুনি চ এখান থেকে, যেভাবেই হোক মাসির বাড়ি আমাদের পৌঁছাতে হবে। কোনো মতে ভাইয়ের হাত ধরে বেরিয়ে পড়ে সেই অন্ধকার গলিটা ছেড়ে। না,
আবুল মিয়ার দেখা অবশ্য সে পায়নি, তবে সেই লোকটি তার কাজ শেষ করে মিশে গেছে অন্য কোনো এক অন্ধকার গলির ভিতর, যেখানে হয়তো অন্য কোনো মাধবী অসহায়ভাবে জীবনে বাঁচার পথ খুঁজে বেড়াচ্ছে। অবশেষে তারা মাসির বাড়ি পৌঁছায় অনেক কষ্টে। বাংলাদেশে থাকতে শুনেছিল এটা মাসির নিজের বাড়ি, কিন্তু পৌঁছে জানতে পারলো একটা ভীষণ পুরনো দোতলা বাড়ির আর 5টা ভাড়াটের মতোই তারা সেখানে থাকে। একটা বড় ঘরে লাগোয়া ছোট্ট একটা ঘুপচি মতন ঘর রয়েছে। প্রথমে অবাক হলেও মাসি কিন্তু বুঝতে পারে কি হয়েছে, তাই অন্য রকমের এক কদর্য দৃষ্টিতে তার দিকে সে তাকিয়ে থাকে। ওর নেতিবাচক মনোভাব দেখে মাসির কাছে করজোড়ে সেখানে থাকার জন্য মাধবী প্রার্থনা করে। প্রথমে গড়িমসি করলেও বাড়ির আর 5 জনের পরামর্শে অবশেষে বাধ্য হয় মাসি সে প্রার্থনা মেনে নিতে। তবে একটা শর্তে রাজি হয়, ভাই এখানে থাকবে, মাধবী নয়, কারণ তার শরীরটা আর 5 জন ভদ্রলোকের থাকা পরিবেশে একেবারে যে মানানসই হবে না। এ এক অন্য দেশ, অন্য যন্ত্রণা, যেখানে যে কোনো সময়ে শেষ হয়ে যায় মানুষ, অথচ তার মনের ব্যথার প্রলেপ লাগানোর মতন কাউকে পাওয়া যায় না। দিশেহারা মাধবী অন্ধকার গলির মধ্যে ঢুকে পড়ে অন্য এক সাহায্যকারীর হাত ধরে। কোনো মতে যেই শহরে তাকে টিকে থাকতে হবে, খুব সহজে 2টো পয়সা তার হাতে চাই। ভাইয়ের পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় খরচ তাকেই এখন মেটাতে হবে। এই দেশে আসার পর কেউ তাকে সুস্থ হয়ে স্বাভাবিকভাবে বেঁচে থাকার আশ্বাস দিতে পারেনি। অসহায় নিঃসম্বল মেয়েটিকে দেখে কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য। একের পর এক খদ্দেরের হাত ধরে নিজেকে বিকিয়ে ফেলতে সে তাই আর দ্বিধাবোধ করে না। আর তার সেই ভাই কলকাতার শিক্ষিত মেধাবী মহলে সে ক্রমশ নিজের জাত চেনাতে শুরু করে। একের পর এক জীবনের পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়ে সে এখন একজন কলকাতার নামকরা ব্যবসায়ী। অভিজাত মহলে এখন তার ঘোরাফেরা, শিক্ষিত অভিজাত সমাজ তাকে একডাকে চেনে। কলকাতার বিত্তশালী মহলে তার বহু সজ্জিত বাড়ি দেখে লোকেরা অবাক হয়। 50টি বসন্ত পেরিয়ে আজ তাই সে বোধহয় চিনতে পারে না তার মাতৃতুল্য দিদিকে। তার শৌখিন বিবেক কখনো সাড়া দেয় না। নিজের শিক্ষিত অভিজাত সমাজে যদি কেউ তার আসল পরিচয় জেনে ফেলে, সেই ভয়ে এখনো তার রাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। আর মাধবী, সে হারিয়ে যায় আর 5 জন সহায় সম্বলহীন নারীর মতোই, যারা সুস্থ হয়ে বাঁচতে চেয়েছিল এই শহরের বুকে। অথচ এই নারীকে যে শহর মিশিয়ে দিয়েছিল অন্ধকার সরু গলিটার মধ্যে, যেখানে ঢোকা যায় অথচ বেরোনো যায় না। শাওয়ারের উষ্ণ জলে গা ভেজাতে ভেজাতে অভিজিতের মনে পড়ছিল শেষ নিউজিল্যান্ডের ট্যুরের ছবিগুলো। রঙিন গোধূলির আলোয় যখন অকল্যান্ডের রাস্তা দিয়ে যাচ্ছিল, ভায়োলিনের সেই অনবদ্য করুণ সুর শুনে খুব ছোটবেলাকার খ্রিস্টান কাকুর কথা মনে পড়ে গেছিল তখন। গির্জার সামনে দিয়ে গেলেই ও আর ওর দিদিকে উনি কাছে ডাকতেন। খুব ছোট্ট ছিল বলে অভিজিৎকে প্রায় কোলে তুলে নিয়ে সুন্দর সুন্দর টফি উপহার দিতেন। সোনালী স্মৃতির সেই সব দিন যেন তাদের জীবনে বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল। ফোনটা বাজতেই তোয়ালে গায়ে জড়িয়ে বেরিয়ে এলো। বুঝতে পারলো অনিমেষদার সেক্রেটারির ফোন। ভেসে এলো সেই হেরে গলার আওয়াজ। হ্যাঁ অভিজিৎ বাবু, আপনি জানেন তো গড়পাড়ের পূর্ব কেন্দ্রে আপনাকে টিকিট দেওয়া হবে। অভিজিতের আনন্দ আর চেপে থাকে না, তবুও জিজ্ঞেস করে, আসলে এই এরিয়া তো আমার বাইরে, আমি কোনোদিনও যাইনি, তাই একটু ইতস্তত বোধ করছিলাম। তবে উনি সর্বে সর্বা বুঝে শুনেই আমাকে টিকিট দিয়েছেন। ওপাশ থেকে উত্তর আসে, সে তো ঠিক আছে, কিন্তু আপনি জানেন কি ওই এরিয়ায় একটা বড় গণিকালয় রয়েছে, আর ওখানকার প্রায় সবাই ভোট দেবে। আমাদের জেতা হারা সবকিছু কিন্তু ওখানকার উপর নির্ভর করছে। অভিজিৎ বাবু, আপনার এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। উনি চাইছেন আপনি আজ বিকেল থেকে আপনার নির্বাচনী প্রক্রিয়া শুরু করে দিন। আমি কাল না পারলে পরশু সবাইকে নিয়ে ওখানে যাব, তখন বাকি কথা হবে। দম বন্ধ হয়ে আসা সরু গলিটা দিয়ে যেতে যেতে গা গুলিয়ে উঠছিল অভিজিতের। কিলবিল করতে থাকা মেয়েদের অশালীন চাউনি, আধো অন্ধকার রাস্তার নোংরা নর্দমা, না, এর আগে এইরকম নরক তার কখনো চোখে পড়েনি। সারা পৃথিবীর ধনী দেশগুলোতে তার ক্লায়েন্ট ছড়িয়ে রয়েছে। কর্মসূত্রে পৃথিবীর প্রায় সব দেশই তার ঘোড়া। কিন্তু আজ এই মুহূর্তে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কিছু মুখস্থ করা শব্দ সে বলতে শুরু করলো। নমস্কার, আমার দিদি, বোন, মারা, আমি অভিজিৎ দত্ত।
সামনের মিউনিসিপ্যালিটি নির্বাচনে এই জায়গা থেকে নির্বাচনে দাঁড়িয়েছি। আমি জানি আমি হয়তো সব সমস্যার সমাধান এক ফুৎকারে সমাধান করে ফেলতে পারবো না, তবে আপ্রাণ চেষ্টা করব আপনাদের সব অভাব অভিযোগ যথাসম্ভব মেটানোর। আমাকে আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন যাতে বিপুল ভোটে জয়লাভ করে এসে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। একটা ছোটখাটো মঞ্চ থেকে নেমে গাড়িতে ওঠার সময় একজন মহিলার সাথে দেখা হয়ে গেল। মাঝবয়সী, কপালে একটা বড় সড় টিপ। উনি আলতো করে কানের কাছে এগিয়ে বললেন, আপনাকে একটা কথা বলতে পারি? আমরা ভোট কিন্তু একজনের কথাতেই এখানে দিয়ে থাকি। অভিজিৎ বিস্ময়ের সুরে জিজ্ঞেস করলো, কে উনি? বলুন, আমি ওনার কাছে এক্ষুনি যাচ্ছি। ওই মহিলা দোতলার একটা ঘরের দিকে আঙুল তুলে দেখিয়ে দিলেন। ভাঙাচোরা একটা বারান্দা, কিছু পুরনো কাপড় ঝুলছে রেলিংয়ে। অভিজিৎ চলে যাচ্ছিল, তবে ভাবলো একবার যদি ঘুরেই আসা যায় তবে মন্দ হবে না, কারণ পার্টিকে তো বিকেলের মধ্যে সমস্ত রিপোর্ট দিতে হবে। অন্ধকার একটা মেঝেতে শতরঞ্চি পেতে এক মহিলা শুয়ে রয়েছেন। পরনের পোশাকটি বেশ ময়লা, চুলগুলো ছড়ানো। সামনের চশমার বাক্সটি খোলা রয়েছে। দরজায় কড়া নেড়ে অভিজিৎ জিজ্ঞেস করলো, এই যে ম্যাডাম, একবার একটু ঘুরে তাকাবেন? আমি অভিজিৎ দত্ত বলছি, আপনাদের এখানকার মিউনিসিপ্যালিটির নির্বাচনে আমি দাঁড়িয়েছি। ক্রমশ উনি উঠে বসলেন। চশমার বাক্স থেকে চশমাটা পরে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকেন অভিজিতের দিকে। কাছে আসতে জিজ্ঞেস করলেন, কিরে বাবু, তুই তাহলে শেষকালে এলি আমার কাছে? কি ব্যাপার বলতো? অভিজিৎ হতভম্ব হয়ে পড়ে। দোনমনো করে উত্তর দেয়, তুমি এখানে থাকো? আমি জানতাম না। ভদ্রমহিলা উত্তর দেন, আমি মাধবী, তোর দিদি। এবার বল, কি দরকারে তুই এসেছিস? আমি আমার সাধ্য মতন চেষ্টা করব। অভিজিৎ অনুরোধের সুরে বলে ওঠে, আসলে পার্টি থেকে আমাকে টিকিট দিয়েছে মিউনিসিপ্যালিটির নির্বাচনে দাঁড়ানোর জন্য। নিচে একটা মিটিং করার পর ওনারা তোমার কথা আমায় বলল। এও বলল তুমি নির্দেশ না দিলে নাকি ওরা কেউ আমায় ভোট দেবে না। মাধবী হেসে ওঠে। অভিজিৎকে নরম সুরে বলে, ও এই ব্যাপার, তো কি আছে, আমি সবাইকে বলে দেব। তোর কি চিহ্ন আমায় জানিয়ে দিস, ওদেরকে জানিয়ে দিলেই ওখানে বোতাম টিপে আসবে। এবার খুশি তো? অভিজিৎ মাথা নাড়ে, জিজ্ঞেস করে, এবার আসি আমি, তুমি ভালো থেকো। আর যদি কিছু দরকার হয়, আমার নম্বর তো তুমি জানো, ফোন করে দিও। মাধবী উত্তর দেয়, ব্যাস, এখনই তুই চলে যাবি? একটুও বসবি না? ও, তোর তো আবার স্ট্যাটাস আছে। না না, আমি তোকে একটু আটকাবো না, তবে আমি আমার আত্মীয় স্বজন সবাইকেই বোধহয় ওই বাংলাদেশেই ফেলে এসেছি, তাই এদেশে যে কেউ আমার আছে তা নিজেই ভুলে গেছি। সেদিন আমার ভীষণ ভুল হয়ে গেছিল তোর বাড়িতে গেছিলাম বলে, ক্ষমা করে দিস পারলে। আর কোনোদিনও আমি তোদের বাড়ি যাব না। অভিজিৎ হয়তো কৃত্রিম লজ্জায় পড়ে যায়, বলে, না না ঠিক আছে, আসলে বোঝই তো, অনেক কষ্টে স্ট্যাটাসটা আমি অর্জন করেছি। যদি কেউ জানতে পারে, আমার পরম আত্মীয় একজন। মাধবী চুপ করে তাকিয়ে থাকে তার ভাইয়ের দিকে, বলে, ঠিক, স্ট্যাটাস ভুলে সেই অচ্ছুত দিদির কাছেই তো ভোট ভিক্ষা চাইতে আসতে হলো। শুধু তাই নয়, ভোট বৈতরণী পার করবার জন্য আমাকে অনুরোধও করা লাগলো তোর। সত্যি ভাই, আমি তোর থেকে অনেক অনেক বড়, না হলে পা ছুঁয়ে একটা প্রণাম করতাম। অভিজিৎ চলে যেতে একবার পেছনে ফিরে তাকায় দিদির দিকে। মাধবী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যদি মনে করিস আসিস, বয়স হয়েছে তো, শরীর আর টানে না। অবশ্য মরণ আমাকে যত না আঘাত করে, ততটা আঘাত করে মনুষ্যত্বের মরণ দেখলে। তুই ভালো থাকিস, নিজেকে দেখিস। অভিজিৎ নেমে যায় সিঁড়ি দিয়ে। মাধবী চোখ বন্ধ করে থাকে। মনে পড়ে সেই দৃশ্য, যখন ছোট ভাইকে কোলে করে তুলে দিয়েছিল সেই কলকাতাগামী ভিড়ে ঠাসা ট্রেনটার মধ্যে। নিজে বিপদের মধ্যে দাঁড়িয়ে বারবার কামরার মধ্যে উঁকি মেরে দেখছিল ভাই ঠিক আছে কিনা। ইলেকশনের আগের দিন বেশ সেজেছে গড়পাড়ের এলাকাটি। বারান্দা রেলিং ধরে দাঁড়িয়ে অনেকটা দূর দেখতে পাচ্ছে মাধবী। অভিজিতের ছবিগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। একটা চাপা অভিমান থাকলেও ভিতর থেকে বেশ একটা গর্ব অনুভব করছে।
হাওয়ায় উড়তে থাকা ছবিগুলো যেন এক একটা স্মৃতি, ধোয়ার আড়ালে যেন ছাই হয়ে পড়ে থাকা এক একটা ধূসর ফ্রেম, যে এখনো মরচে পড়লেও অমলিন হয়ে যায়নি। দরজায় একটা আওয়াজ হতে পিছনে ফিরে তাকায় মাধবী। মণ্ডলদা, তাই তো মনে হচ্ছে। একটা চাপা গলায় প্রশ্ন আসে, আসতে পারি দিদি ভাই? মাধবী হেসে ফেলে, উত্তর দেয়, কি ব্যাপার মণ্ডলদা, অনেকদিন পর দেখা দিলেন। সেই আগের বার ভোটের সময় শেষ দেখা হয়েছিল, তারপর আর তো দেখতেই পাইনি। আসলে কি জানেন তো, সবার একটা নিজের নিজের ধান্দা আছে, আর সেই ধান্দা মিটে গেলেই ফুরুত। কিছু মনে করবেন না, আপনিও সেই দলেই পড়েন। ভদ্রলোকের হাসিটি বিরক্তিকর, তবুও শুনতে হবে। দিদি ভাই, জানেন তো, বোঝেন তো সব ব্যাপার। আসলে আগের বার বেশ ভোট কম পেয়েছিল আমাদের পার্টি, তাই ওপর মহলে একটু অভিমান হয়েছিল। তো কি এবারে সব সুদে আসলে মিটিয়ে দেবেন? মাধবী এবারে ওনাকে উল্টে প্রশ্ন করে, আপনাদের অপোনেন্ট পার্টি যাকে দাঁড় করাচ্ছে তাকে চেনেন নাকি? উনি প্রথমে অবাক হলেন, এরপর বললেন, না চেনার কি আছে, ব্যাটা 1 নম্বরের ক্যাপিটালিস্ট, প্রচুর পয়সা, টিকিট পাওয়ার জন্য ভালো মাল করি ঢেলেছে। তবে আপনারা আমাদের পাশে থাকলে কোনো চিন্তা করি না। আচ্ছা দিদি ভাই, আপনাদের বাড়ির ছাদটা কিন্তু আমি এবার নিজের থেকে দাঁড়িয়ে পাকা করে দেব, কথা দিচ্ছি, একদম দুশ্চিন্তা করবেন না। মাধবী খানিকটা বক্রোক্তির সুরে বলল, মণ্ডল বাবু, আমরা সবাই মিলে আজ রাতে একসাথে বসবো। আমি নিজের মতকে কখনো অপরের ওপর চাপাতে চাই না, দেখি সবাই কি বলে। ভদ্রলোকটি বোধহয় একটু আশাহত হলেন, একটু নিচু গলায় বললেন, ঠিক আছে দিদি ভাই, আপনারা আলোচনা করুন, ভাবুন, দেখুন একবার কি করবেন। আমি আজ আসছি তাহলে, ভালো থাকবেন। সকাল থেকে সামনের স্কুলটাতে বেশ লাইন, একে বেঁকে সেই দুধের ডিপোটার সামনে চলে গেছে। এরই মধ্যে মণ্ডলদা বেশ কয়েকবার পোলিং এজেন্টকে এসে চমকে গেছেন। কে জানে, ব্যাপার সেপার বোধহয় ওনার সুবিধার ঠেকছে না। মাধবী দুপুর বেলাতেই ভোট দিতে এলো, সাথে আরো কয়েকজন মহিলা। দূরে প্যান্ডেল টাঙিয়ে একটা বসার জায়গা তৈরি করা হয়েছে। অভিজিৎকে বসে থাকতে দেখে ভীষণ ভালো লাগলো মাধবীর। সাদা ধবধবে পাজামা পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে, কানে মোবাইল দিয়ে কার সাথে বেশ কথা বলে যাচ্ছে। কিন্তু পোলিং বুথের সামনের আবহাওয়া ঠিক সুবিধার ঠেকছে না মাধবীর। বহুদিনের অভিজ্ঞতা, নিজের চোখের সামনে ঘটে যাওয়া অনেক ঘটনা বেশ বুঝিয়ে দিল আবহাওয়া বেশ গরম। এই হাওয়া বহুদিনের শাসিত পার্টির পরাজয়ের সম্ভাবনা। মরিয়া হয়ে একটা শেষ চেষ্টা করা। ভোট দিয়ে এসে বাইরে দেখতে পেল একটা গন্ডগোল হচ্ছে। পুলিশের দৌড়দৌড়ি, কিছু ক্যাডারের দাপাদাপি ভালো ঠেকলো না। সঙ্গে থাকা পাপিয়া মাধবীকে বলল, দিদি তাড়াতাড়ি বাড়ি চলো, এক্ষুনি বোমাবাজি শুরু হবে। মাধবীর বুকের কাজটা আবার সে ব্যথা শুরু হয়ে গেল, কেমন যেন চিনচিন করে ওঠে। টেবিলের ওপর থাকা সেই ওষুধটা খেলে আবার বেশ কিছুদিন বন্ধ হয়ে যায়। জোরে, ভীষণ জোরে হঠাৎ একটা শব্দ, চারিদিক ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে। অভিজিৎ ঠিক যে জায়গাটাতে বসেছিল ঠিক সেখানে ধোঁয়ায় ঢেকে গেছে। কয়েকজন দৌড়াদৌড়ি করতেই মাধবী তাড়াতাড়ি গেল ওখানে। উপুর হয়ে পড়ে রয়েছে অভিজিৎ, সমস্ত শরীরটা তার লাল রক্তে মিশে গেছে। ধাক্কা দিয়ে ডেকে তোলবার চেষ্টা করতে লাগলো মাধবী, মনে হলো এখনো স্বাভাবিকভাবেও নিঃশ্বাস নিচ্ছে। একবার কোনো রকমে চোখটা খুলে দিদিভাই বলে ডাকবার চেষ্টা করলো। হাত দুটি জড়িয়ে ধরে মনে হলো বলতে চাইছে, আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। এক ঝটকায় মাধবীকে সরিয়ে দুটো ছেলে তাড়াতাড়ি করে একটা গাড়িতে তুলে সামনের নার্সিংহোমে নিয়ে যাবার চেষ্টা করলে মাধবীও চিৎকার করে উঠল, সেও তাদের সঙ্গে যাবে। মেইন রাস্তা দিয়ে ভীষণ জোরে গাড়ি চলতে শুরু করলো। চোখের তলা বিভৎসভাবে পুড়ে গেছে, শরীরের সমস্ত জায়গা দিয়ে অনর্গল রক্ত পড়ে চলেছে। মাধবীর পরনের শাড়িটাও সেই রক্তে মিশে গেছে। একবার চোখ মেলে তাকাতে চেষ্টা করলো অভিজিৎ, না, পারছে না। হয়তো আবছা দেখতে পারছে। আধো আধো গলায় মাধবীকে দেখে জিজ্ঞেস করলো, দিদি ভাই, ভীষণ কষ্ট হচ্ছে রে, সমস্ত কিছু যেন ঝাপসা হয়ে যাচ্ছে, ভীষণ দেশের বাড়িতে যেতে ইচ্ছে করছে। মাধবী কিছু বলার আগেই ওকে বুকে জড়িয়ে ধরতে চাইলো, কিন্তু পাশের ছেলেটা চিৎকার করে বলল, নার্সিং হোমে আমরা পৌঁছে গেছি, খুব তাড়াতাড়ি এমার্জেন্সিতে যেতে হবে। কোনো মতে দুটো ছেলে অভিজিৎকে ধরাধরি করে স্ট্রেচারে তুলে এমার্জেন্সিতে ডাক্তারের কাছে যেতেই একজন এলেন চেক করতে। একবার দুবার কবজির শিরা টিপে বলে দিলেন, ইউ আর সো লেট, কিচ্ছু করার নেই, অ্যাডমিট করে কোনো লাভ হবে না। মাধবীর মাথাটা ক্রমশ টলতে শুরু করলো।
চারিদিক অন্ধকার হয়ে আসতে চুপটি করে একটা বেঞ্চিতে গিয়ে বসে রইল। অভিজিতের মোবাইল ক্রমশ বেজেই চলেছে। একবার ভাবলো বলে দেবে যা ঘটেছে, কিন্তু সমস্ত দৃশ্যটাই যেন তার চোখের সামনে দুলছে। চোখ বন্ধ করতে দেখতে পেল একটা সবুজ মাঠ, বৃষ্টির জলে ভেসে পুকুর হয়ে গেছে। দিদির হাত ধরে ছোট্ট অভিজিৎ বারবার দৌড়তে চেষ্টা করলেও পড়ে যাচ্ছে। শেষে কোলে তুলে নিল মাধবী। অনেকটা দূর পৌঁছে চৌধুরী দাদুদের দুর্গাপুজো। সেদিন অষ্টমী। গ্রামের সবাই চলেছে অঞ্জলি দিতে। সকাল থেকে বৃষ্টিতে সমস্ত গ্রামটাই জলের তলায়। তাতে কি, আজ ওখানে পেট ভরে খাওয়া বেজে। অভিজিতের একটা হাত মাধবীর গলায়, আর একটা হাত নেড়ে নেড়ে পেছনে দৌড়ে আসা নুরুলকে কি যেন বলছে। নিজের শাড়ির আঁচল দিয়ে ভাইয়ের মুখটা মুছে দেওয়ার চেষ্টা করলো। ততক্ষণে অবশ্য পার্টির লোকেরা এসে গেছে। তুমুল হইচই আর চিৎকারে নিজেকে ওখান থেকে সরিয়ে নিল মাধবী। আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল সূর্য সবে অস্ত গিয়েছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।